বাংলাদেশের বন্দরগুলো বিদেশিদের দেওয়ার যে চিন্তা ভাবনা করা হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশিদের প্রতি ভরসার একটা অভাবের প্রতিফলন। বন্দরের ব্যাপারে দুর্নীতি এবং সক্ষমতা অভাবের যেই অভিযোগগুলো তোলা হচ্ছে সবগুলো আসলে সত্য না। দুর্নীতির বিষয়ে যদি বলতে চাই, তাহলে আমাদের সচিবালয়ের দুর্নীতি আছে, আমাদের পাসপোর্ট অফিসের দুর্নীতি আছে, আমাদের কাস্টমসের দুর্নীতি আছে। বিশেষ করে বন্দর কেন্দ্রিক দুর্নীতির 80 থেকে 90% দুর্নীতি কাস্টমসে। সরকার কি কাস্টমস সংস্কারের কোনো উদ্যোগ নিয়েছে? আমরা কি তাহলে কালকে থেকে কাস্টমস কারবার বন্ধ করে দেবো? আমরা কি বিদেশ থেকে কাস্টমসের জন্য লোক নিয়ে আসবো? আমরা কি সচিবালয় চালানোর জন্য বিদেশ থেকে মানুষ নিয়ে আসবো? আমাদের করতে হবে, আমাদের দেশের দুর্নীতি আমাদেরকেই রোধ করতে হবে, আমাদেরকেই শক্ত ব্যবস্থা নিতে হবে, আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু তা না করে আমরা যদি শুধুমাত্র বিদেশ কেন্দ্রিক হয়ে যাই, বাস্তবে কিন্তু বাংলাদেশের কোনো ডেভেলপমেন্ট হবে না, বিদেশি কোম্পানির লাভ হবে এবং তারাই কিন্তু আলটিমেটলি বাংলাদেশের হর্তাকর্তা বনে যাবে। এটা হচ্ছে একটা বিষয়। আর সক্ষমতার বিষয়টা যদি বলি, নিউমোনিং টার্মিনালের প্রসপেক্টেড সক্ষমতা ছিল বছরে 11 লক্ষ টিইউ, মানে 11 লক্ষ টার্মিনাল সে হ্যান্ডেল করতে পারবে বছরে। কিন্তু গত 11 মাসের মধ্যে সে মোট 13 লক্ষ কন্টেইনার হ্যান্ডেল করেছে, যেটা তার 120% ক্যাপাসিটি। ওখানে কিন্তু লেটেস্ট মডেলের গ্যান্ট্রি ট্রেন আছে, আরো অনেক কিছু আছে। এটা সরকারের বা সরকারপন্থী বিভিন্ন লোকজন যে অভিযোগগুলো তুলেছে সক্ষমতার, এগুলোও কিন্তু আসলে সত্য না। যেটা আসলে সত্য সেটা আমরা লালদিয়ার চরের যে চুক্তি হচ্ছে ওটা থেকে আমরা বুঝতে পারবো কি আমাদের নিউমোনিং টার্মিনালে বর্তমানে আমরা হচ্ছে $119 করে আয় করতে পারি। এই $119 পুরোটা দেশেই থাকে, সেটা আমাদের রিজার্ভে যুক্ত হয়। তবে এর মধ্যে $50 $49 মতন কিছু খরচ আছে। বাকি $70 পুরোটা সরকারি কোষাগার, রাষ্ট্রীয় কোষাগারে যায়, যেটা দেশের জনগণের জন্য ব্যয় হয়। কিন্তু যখন বিদেশি কোম্পানি লালদিয়ার চরে এপিএম মোলার টার্মিনাল যখন নির্মাণ করবে এবং তারা চালাবে, তখন তারা প্রতি কন্টেইনার মাত্র $21 করে দেবে। এবং সেটাও কখন? যখন মাসুল 41% বৃদ্ধি পাবে, অন্যান্য খরচ বৃদ্ধি পেয়ে কন্টেইনার প্রতি $170 থেকে $80 পর্যন্ত আসবে, সেখান থেকে তারা $21 দেবে, যেটা আসলে মূল ভাড়ার মাত্র 12%। এটা হচ্ছে প্রথম 8 লক্ষ কন্টেইনারের জন্য। 8 থেকে 9 লক্ষ যে কন্টেইনার, প্রথম 1 লক্ষ আর কি মাঝখানের, তার জন্য তারা $23 দেবে। 9 লক্ষের পরে যত কন্টেইনার হবে মাত্র $10 করে আমরা পাবো, সেটা আসলে 5-7%-এর বেশি না। তাহলে আমরা এত বড় অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কেন মেনে নেব? তারা বলছেন যে $550 মিলিয়ন ইনভেস্টমেন্ট হবে। $550 মিলিয়ন আসলে কত? 6,700 কোটি টাকা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বছরে আয় আছে 3,000 কোটি টাকা। তারা 3 বছরের মধ্যে ইনভেস্ট করে সম্পূর্ণ এই টার্মিনাল নির্মাণ করতে সক্ষম। তাহলে যেই ইনভেস্টমেন্ট আমরাই আমাদের একটা বন্দর কর্তৃপক্ষের আয় থেকে করে ফেলতে পারি, সেটা আমরা কেন বিদেশি কোম্পানিকে দিয়ে 45 বছরের জন্য তাদের কাছে রেখে দেবো? 30 বছরের চুক্তি সরাসরি এবং আরো 15 বছর এক্সটেন্ড করার কথা বলা আছে। এর মধ্যে প্রথম 10 বছর তারা আবার মাসুল মুক্তভাবে করবে। তাহলে এতে আসলে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ডলারগুলো কিন্তু দেশের বাইরে চলে যাবে, তখন কিন্তু আমাদের রিজার্ভে যুক্ত হবে না। এই বিষয়টা বোঝাটা খুব জরুরি। আমরা এছাড়া আরো অনেকগুলো গ্রাউন্ড আছে, আমাদের সার্বভৌমত্বগত ঝুঁকি আছে। যেই কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি হচ্ছে, এরা ইসরায়েলের দোসর আর ভারতের দোসর। এরা হচ্ছে সুদানের গণহত্যার সঙ্গে যুক্ত। আপনার সোমালিয়ার বসাসো বন্দর, আপনারা জানেন সোমালিয়ার বসাসো বন্দরের মাধ্যমে ডিপওয়ার্ল্ড কোম্পানি সেখানে অপারেট করে, তার মাধ্যমে আরব আমিরাত কিন্তু সুদানের আরএসএফ নামক বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করেছে। তারাই সুদানের দারফুরে গণহত্যা চালিয়েছে। তাহলে গণহত্যার দোষরদেরকে আমরা আমাদের দেশের বিভিন্ন সেন্সিটিভ জায়গায় তুলে দিতে চাচ্ছি, এটা কিভাবে সম্ভব? আরব আমিরাতের সঙ্গে ভারতের যে ঘনিষ্ঠ মিত্রতা, যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে, সেটা কেন আমরা বিবেচনা করছি না? আরব আমিরাতের উপস্থিতি মানে কিন্তু ভারতের উপরে উপস্থিতি, তাদের উপস্থিতি মানে কিন্তু ইসরায়েলের উপস্থিতি। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আমাদের দেশের মানুষ কোনোভাবে ইসরায়েলকে দেখতে পারে না, আমাদের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বহাল করা হয়েছে। কিন্তু বাস্তবতার সাপেক্ষে অর্থনীতির কথা যখন আসে, তখন কেন আমরা ইসরায়েল বিমুখতা দিকে যেতে পারি না, ভারত বিমুখতার দিকে যেতে পারি না? শুধু মুখে মুখে বক্তব্য দিলেই তো হবে না। তাহলে আমাদের আসলে কি করতে হবে? আমাদের দাবি হচ্ছে, আমাদের প্রধান 3টাই দাবি আজকের আলোচনা থেকে। প্রথম কথা হচ্ছে, নিউমোনিং টার্মিনালটা লাভজনক টার্মিনাল, এটা ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর করার যে প্রক্রিয়া চলমান, এটা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। এটা কোনোভাবেই ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর করা যাবে না। এটা আমাদের প্রথম দাবি। আমাদের দ্বিতীয় দাবিটা হচ্ছে, লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণের জন্য এপি মোলার টার্মিনালসের সঙ্গে যে চুক্তিটা হয়েছে, এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল, এটা হচ্ছে মেডলক SA কোম্পানির কাছে দেওয়ার যে চুক্তিটা হয়েছে, এই দুইটা কিন্তু বাতিল করতে হবে। এবং আমাদের তৃতীয় দাবি, সেটা হচ্ছে সমাধান কেন্দ্রিক দাবি, সেটা হচ্ছে আমাদের বন্দরকে বিকেন্দ্রীকরণ করতে হবে। আমাদের নদীর উজানে অনেক অনেক বন্দর নির্মাণ করতে হবে, তাহলে এমনিতেই সিন্ডিকেট বা মনোপলি ভেঙে যাবে। এর পাশাপাশি আমাদের দেশেই কিন্তু পোর্ট অপারেটিং ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, তখন কম্পিটিশন হবে এবং তারা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। এবং এর মাধ্যমে সরকার যদি সহযোগিতা করে, ভবিষ্যতে বাংলাদেশের অপারেটিং ইন্ডাস্ট্রি বিদেশের বিভিন্ন টার্মিনাল পরিচালনা করবে ইনশাল্লাহ।